আচ্ছা, আমরা এখন যেটা আলোচনা করতে যাচ্ছি সেই জিনিসটা হলো যে পদার্থের উপরে তাপের প্রভাব এবং অবস্থার পরিবর্তন। বইয়ে যেটাকে লেখা আছে এভাবে যে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, মানে পদার্থের অবস্থা বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি যে সাধারণত পদার্থের তিনটা অবস্থা রয়েছে: কঠিন, তরল এবং হচ্ছে গ্যাসীয় অবস্থা অথবা বায়বীয় অবস্থা। তো আমরা কোনো একটা কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সেটা এক সময় কি হয়? এক সময় সেটা তরল হয়, আর তরলটাকে আরও তাপ দিতে থাকলে সেটা বাষ্পীভূত হয়ে যায়। এটা আমরা সবাই জানি। তো এই বিষয়টা নিয়ে এখানে একটু আরও ডিটেলসে আলোচনা করা আছে। কীরকম ডিটেলস সেটা আমরা এখন একটু লক্ষ্য করব। তো যেই জিনিসগুলো আমরা এখন জানতে পারবো সেটা হচ্ছে যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আপেক্ষিক সুপ্ততাপ, গলনের জন্য আপেক্ষিক সুপ্ততাপ, স্ফুটনের জন্য আপেক্ষিক সুপ্ততাপ। এই টপিকগুলো আমরা ভালো করে আজকে জানবো। তো এটা জানার আগে আমরা একটা ছবি নিয়ে আসি। ওকে, ছবিটা বেশ বড় হয়ে গেছে। ছোট করে ফেলি। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পদার্থ আছে, এখানে কিছু পদার্থ আছে। এই পদার্থটাতে আমরা কি করতেছি, নিচে এখানে হিট দিচ্ছি। একটা বুনসেন বার্নার অথবা কোনো একটা হিট দেওয়ার যন্ত্র দিয়ে আমরা কি করতেছি, এই পদার্থটাতে তাপ দিচ্ছি। তো আমরা ধরে নিই যে এই পদার্থটা ছিল হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে পদার্থটা ছিল হলো আয়োডিন। ওকে, তো এই আয়োডিন এমনিতে স্বাভাবিক অবস্থায় কঠিন পদার্থ থাকে, তো কঠিন ছিল। ওকে, এখানে কঠিন আয়োডিন আছে, আমরা মনে করে নিচ্ছি এখানে কঠিন আয়োডিন আছে, আর এখানে আমরা কি করতেছি, তাপ প্রয়োগ করতেছি। আর এখানে আমরা এই তাপটা প্রয়োগ করার ফলে এই জায়গায় তাপমাত্রার কেমন পরিবর্তন হচ্ছে সেটা দেখার জন্য আমরা এখানে একটা থার্মোমিটার ব্যবহার করছি। তো আমরা মনে করি প্রথমে থার্মোমিটারটা এই জায়গায় ছিল, থার্মোমিটারের দাগটা এখানে ছিল। তাহলে এখন যখন আমরা কি করব, তাপ প্রয়োগ করব, তখন এখানে অবশ্যই তাপমাত্রাটাও বাড়বে। তো তাপমাত্রাটা মাপতেছি আমরা এই থার্মোমিটার দিয়ে, সুতরাং এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। ওকে, এবং তাপ আমরা কখনোই কমাবো না, তাপ যেরকম রাখছি সেরকমই আমরা রেখে দিচ্ছি। তাহলে সময় যত যাবে তত থার্মোমিটারটা উপরের দিকে উঠবে উঠবে উঠবে। কিন্তু এখানে একটা ঘটনা ঘটবে যে আমরা তাপ পরিবর্তন করব না, তাপটা যেভাবে যাচ্ছে সেভাবেই দিতেই থাকবো। শুধু থার্মোমিটার দিকে খেয়াল করতে থাকলে সময় যাওয়ার সাথে সাথে দেখা যাবে যে এক সময় থার্মোমিটারের দাগটা উপরের দিকে উঠতেছে না। ঠিক আছে, এক সময় দেখা যাবে যে উপরের দিকে উঠতেছে না। ওকে, তো কখন এরকম দেখতে পাবো আমরা? মনে করো যে এখানে যদি আমরা একটা ছক নিয়ে আসি, ছক নিয়ে আসলাম। একই সাথে ছকটা এবং এটা দেখা গেলে ভালো হতো, দেখা যাক, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে একটা ছক নিয়ে আসছি, আমরা এখন এই ঘটনাটাকে পর্যবেক্ষণ করব, এই ছকটা পর্যবেক্ষণ করে ছকটাকে বানাবো। তো মনে করি যে আমরা এখানে তাপ দেওয়া যখন শুরু করতেছি, তখন আমাদের এখানে তাপমাত্রা ছিল সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা তাপমাত্রাটা লিখতেছি। আর এখানে সময়টা সেকেন্ডে, তো ঘটনার শুরুতে সেই জন্য 0 সময় দেওয়া হলো। এরপরে 2 সেকেন্ড পরে দেখা গেল যে এখানে তাপমাত্রা সুন্দর করে 50 হয়েছে। ঠিক আছে, সাপোজ আমরা ধরে নিচ্ছি। এরপরে 4 সেকেন্ড পরে দেখা গেল 70 হয়েছে। এভাবে করে সমান হারে বাড়তে থাকবে। আচ্ছা, আমরা এখানে একটু বাড়াই দিই, মনে করি যে 2 সেকেন্ড পরে এটা 60 হয়েছে, 3 সেকেন্ড পরে এটা হচ্ছে 90 হয়েছে, 4 সেকেন্ড পরে এখানে আমরা থার্মোমিটার 90 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি, 6 সেকেন্ড পরে আরেকটু বাড়বে, তখন আমরা হয়তো এখানে 110 দেখতে পাচ্ছি। ঠিক আছে, 110 দেখতে পাচ্ছি। এরপরে
110 হওয়ার পরে সময় যাচ্ছে, কিন্তু আমরা দেখব যে 6 সেকেন্ড পার হয়ে 8 সেকেন্ড হয়ে যাচ্ছে, তবুও এখানে 110, ঠিক আছে, 110ই রয়ে গেছে। হ্যাঁ, আমরা এটা আরেকটু স্পেসিফিকভাবে 113 দিলাম, 113, তো 113ই থেকে গেল, 113 রয়ে গেছে। তাহলে কি আমাদের এখানে আমরা তাপ কিন্তু বন্ধ করিনি। তাহলে কি হলো যে যখন সময়ে আগাচ্ছিল, সময় তো আগাবেই, তখন দেখা যাচ্ছিল যে তাপমাত্রাটা ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে। উপরের দিকে ওঠার সময় 2 সেকেন্ড পরে দেখা গেল 60 ডিগ্রি সেলসিয়াস হলো, 4 সেকেন্ড পর 90 ডিগ্রি সেলসিয়াস হলো, এভাবে 6 সেকেন্ড পর দেখা গেল 113 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে 8 সেকেন্ড পরে আরও বাড়ার কথা ছিল, কিন্তু দেখা গেল কি যে না, 6 থেকে 8 সেকেন্ড কোনো ধরনের তাপমাত্রা বাড়ে নাই। এইখানে তাহলে কি ঘটনা ঘটলো? আমরা থার্মোমিটারের দিক থেকে চোখ সরাই যদি এই জায়গায় চোখ দিই, তখন আমরা দেখতে পাবো কি এই যে আয়োডিনটা নিছিলাম, আয়োডিনটা কঠিন ছিল, কঠিন থেকে তরল হয়ে যাচ্ছে। তাহলে এই যে অবস্থার পরিবর্তন শুরু হয়েছে, তাহলে এই যে তাপ প্রয়োগ করার ফলে তখন তাপমাত্রা বৃদ্ধি না হয়ে অবস্থার পরিবর্তন ঘটতেছিল। সেই জন্য কি এই তাপটা তখন পদার্থটার তাপমাত্রাটাকে বাড়াইতে পারেনি, 113 থেকে আর উঠাইতে পারেনি, কিন্তু কি অবস্থার পরিবর্তন ঘটাইছে। তাহলে কি এই যে কিছুটা তাপ আমরা থার্মোমিটারে ধরতে পারলাম না, এটা হারায় গেল, এটা সুপ্ত অবস্থায় থাকলো বলতে পারি আমরা। সেজন্য এই যে এই সময় এই 113 থেকেই যে তাপমাত্রাকে বাড়াইতে পারলো না, এই তাপটাকে আমরা বলতেছি সুপ্ত তাপ। আর এখানে যেহেতু এই 113তে আয়োডিন হচ্ছে গলে যায়, সেজন্য এই 113 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেই তাপটা শোষণ হয়ে গেল গলনের জন্য, সেটাকে আমরা বলতেছি গলনের জন্য আপেক্ষিক সুপ্ত তাপ। ওকে, এখন তাহলে কি 113তেই থাকবে? না, সম্পূর্ণ আয়োডিনটা যখন তরল হয়ে যাবে তখন কি দেখবো আমরা আবার 113 থেকে তাপমাত্রা উন্নীত হইতে শুরু করছে। 113 থেকে এরপরে ধরে নিই আমরা 145 হয়ে গেল। এটা রেগুলার ভাবে বাড়বে, আমি ইচ্ছা করে যে কোনো ভ্যালু নিচ্ছি। 12 গিয়ে 190 হয়ে গেল, এভাবে করে তাপমাত্রাটা বাড়তে থাকবে। এরপরে আবার ঘটনা ঘটবে একটা, এই তরলটার তাপমাত্রা বাড়তেছে, আমরা থার্মোমিটারে তাপমাত্রা যে বাড়তেছে সেটা অবজার্ভ করতে পারবো। এক সময় দেখা যাবে যে আবারও থার্মোমিটারে তাপমাত্রা বাড়তেছে না। তাহলে এটা কখন হতে পারে? আমরা একটু আয়োডিনের যে স্ফুটনাঙ্ক সেটা দেখে আসি। আয়োডিনের স্ফুটনাঙ্ক হলো 184 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে 190 যে লিখছি, 190 না দিয়ে এখানে ধরো যে আমরা 184 লিখলাম, 184, 12 সেকেন্ডে 184 হলো। এরপরে 14 সেকেন্ড এখনো দেখবো আমরা কি 184 রয়ে গেছে। তাহলে দেখো, যখন তরল হয়ে গেছিল, তরল হওয়ার সময় একটা এমন সময় পাইছিলাম যখন কি 113 থেকে সময় চলে গেল 113ই ছিল, তারপরে আবার তাপমাত্রাটা কিন্তু বাড়তে শুরু করছিল। এরপরে আরো এক সময় আসে দেখতেছি যে তাপ দিতেই আসি কিন্তু তাপমাত্রা বাড়তেছে না, 184 আছে। তখন আমরা যদি এখানে দেখতে শুরু করি, তখন দেখব কি এটা আসলে বাষ্পীভূত হইতে শুরু করছে। তার মানে কি এই যে তাপটা আমরা প্রয়োগ করতেছি, এই তাপটা তখন তাপমাত্রা না বাড়াইলেও খরচ হচ্ছে ঠিকই। কি কাজে? এই যে এখানে তরল আয়োডিন ছিল, তরলটাকে বাষ্পীভূত করে দিল। এরপরে হয়তো 16 ডিগ্রি সেলসিয়াসে যখন যাব, তখন হচ্ছে কি হবে, তাপমাত্রাটা আরো বাড়ে যাবে, 200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, কিন্তু সেটা কি এই বাষ্পের তাপমাত্রাটাই বাড়তে থাকবে। এরপরে আর অবস্থার পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র কি তাপমাত্রার পরিবর্তনটা ঘটতে থাকবে, 200 থেকে হয়তো 230 হয়ে যাবে, এভাবে করে। তাহলে আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারতেছি যে পদার্থটাতে আমরা যখন তাপ প্রয়োগ করতেছি, তখন ধীরে ধীরে সেটা তাপমাত্রা বাড়ে। আর যখন অবস্থার পরিবর্তনের সময় হাজির হয়ে যায়, অবস্থার পরিবর্তন হওয়ার মতো তাপমাত্রা হাজির হয়ে যায়, তখন সেটার তাপমাত্রা কিছু সময়ের জন্য বাড়ে না, তখন তাপটা শোষিত হয়ে যায়, এবং ওই শোষিত তাপটা এই পদার্থের অবস্থাটার পরিবর্তন ঘটায়। যেমন এখানে আমরা দেখলাম যে 113 ডিগ্রি সেলসিয়াসে এসে কিছু সময়ের জন্য থার্মোমিটারের তাপমাত্রা বাড়েনি, তখন সেটা এখানে বয়েল হচ্ছিল অথবা গলন হচ্ছিল। তাহলে এই যে যেই তাপমাত্রাটাতে এসে কিছু সময়ের জন্য থার্মোমিটার আর তাপমাত্রা বাড়ে নাই এবং এখানে গলে যাচ্ছিল, এই পয়েন্টটা, এই বিন্দুটা অথবা এই তাপমাত্রাটার নামই হলো গলনাঙ্ক। যেমন আয়োডিনের ক্ষেত্রে গলনাঙ্ক হলো 113.5।
তো আমরা ছকে এখানে 113 লিখছি। এরপরে আবার এখানে তরল আয়োডিন আছে, এই তরল আয়োডিনটাকে আমরা আবার তাপ দিচ্ছিলাম, তাপ দিয়ে দিতে তরলের তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়া শুরু করলো, 113 থেকে 145 হলো। এরকম করে যখন 184°C আসলো, তখন আবারও আমরা একটা অদ্ভুত ঘটনা দেখলাম যে সময় চলে যাচ্ছে কিন্তু তাপমাত্রা আবারও বাড়তেছিল না। তখন আমরা এখানে অবজার্ভ করলে দেখতে পাবো যে এখানে যে তরল আয়োডিনটা ছিল এটা বাষ্পীভূত হয়ে গেছে, বাষ্পে পরিণত হচ্ছে। তার মানে এখানে আবারও থার্মোমিটার তাপমাত্রা স্থির দেখাইলো এবং এই সময়ে এই তাপমাত্রাটাতে তরল আয়োডিনটা বাষ্পে পরিণত হয়ে গেল। তাহলে এই যে এটাই হলো স্ফুটনাঙ্ক, অথবা যেই তাপমাত্রায় ফুটতে শুরু করলো সেই তাপমাত্রাটা নির্দেশ করতেছে এই 184। সুতরাং আয়োডিনের স্ফুটনাঙ্ক হলো 184°C। এরপরে এখানে যেহেতু গ্যাসে পরিণত হয়ে গেছে, আমরা তাপ দিতেই থাকলে এখানে গ্যাসের তাপমাত্রা বাড়তে থাকবে। ঠিক আছে, গ্যাসের তাপমাত্রা বাড়তে থাকবে। গ্যাস থেকে পরবর্তী আরও একটা পদার্থের কিন্তু অবস্থা আছে, সেই অবস্থার নাম হলো প্লাজমা। সেটা অনেক 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 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়াই তাহলে কি সেটা গ্যাসীয় অবস্থা থেকে প্লাজমা অবস্থায় পরিণত হয়ে যেতে পারে। তো ওটা আমাদের আলোচনার বিষয় নয়। আমরা ধরে নিচ্ছি যে এখানে গ্যাসীয় অবস্থাতেই থেকে গেল এবং গ্যাসটার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে। এই হলো বিষয়। তাহলে যেটা এখানকার লেসন অথবা জানার বিষয় সেটা হলো কি, যে যখন গলন হয় তখন একটা তাপ গৃহীত হয়, যেই তাপটা তাপমাত্রাকে বাড়ায় না বাট পদার্থটা কর্তৃক গ্রহণ হয়। তাহলে এটাই হলো গলনের আপেক্ষিক সূত্রতাপ। আবার যখন গলে গেল পদার্থটা, তরল আছে, তরলটাকে আমরা তাপ দিতে দিতে এক সময় বাষ্পে পরিণত হয়। তো যখন বাষ্পে পরিণত হওয়া শুরু করে ঠিক তখন কি হয়, তখন থার্মোমিটারের তাপমাত্রাটা বাড়ে না, বাট আবারও এখানে কিছুটা তাপ রিসিভ হয় বলেই সেই তরল পদার্থটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়। ওই তাপমাত্রাটাকে আমরা বলতেছি গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এবং সেই যে তাপ যেটা শোষিত হয়ে যাচ্ছে সেই তাপটাকে আমরা বলতেছি স্ফুটনের জন্য আপেক্ষিক সূত্রতাপ। ওকে, আচ্ছা আমরা এখন এই যে এই ঘটনাটা যে পড়লাম এবং এই ঘটনাটার জন্য একটা ছক বানালাম, এই ছকটাকে আমরা আবার গ্রাফে উপস্থাপন করতে পারি অবশ্যই। তো দেখো এখানে হচ্ছে সময়ের সাথে তাপমাত্রার একটা গ্রাফ আঁকা হয়েছে। ওকে, সাপোজ এখানে আমরা 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এভাবে করে সময় নিচ্ছি। তো আমরা সময়টাকে এই যে এক্স অক্ষে স্থাপন করি। তো সময়টাকে এক্স অক্ষে স্থাপন করার জন্য আমরা এখানে কিছু দূর পর পর একটু দাগ কেটে নিই। এটা 0, 2, 4, 6, 8 এভাবে করে আমরা আন্দাজ মতো একটু দাগ কেটে নিচ্ছি। ওকে, তাহলে এগুলো হলো সময়গুলা। আর এর সাথে হচ্ছে তাপমাত্রা বাড়তেছিল, এই তাপমাত্রাগুলোকে আমরা ওয়াই অক্ষে স্থাপন করি। তো 0 সময়ে তাপমাত্রা ছিল 30। ওকে, আমরা এখানে 0 না ধরে আচ্ছা 0 সময়ের জন্য 30 ধরতেছি। ওকে, এখান থেকে আমরা মনে করো যে শুরু করলাম ঘটনাটাকে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা বিন্দু পাইলাম, এখানে একটা বিন্দু পাইলাম। এরপরে যে 2 সেকেন্ডে 60, তাহলে এটাকে ধরি আমরা 60। তাহলে এটা হলো 2 সেকেন্ড এবং এখানে কি আমরা একটা বিন্দু পাচ্ছি 2 এ 60, তাই না? 0 সময়ে এটা ছিল 0 সময় 30। এরপরে হচ্ছে এখানে আমাদের 2 সেকেন্ড, 2 সেকেন্ডে হলো 60। এরপরে 4 সেকেন্ডে গিয়ে 90 হয়েছে। তাহলে 60-এর পরে আমরা এখানে 90 ধরে নিই। এখানে আমরা একটা 90 পয়েন্ট ধরে নিলাম। এরপরে হয়ে গেছে কি 6 সেকেন্ডে ধরে হয়ে গেল কি 113। তাহলে এখানে 6 সেকেন্ড আমরা ধরে নিচ্ছি, এই যে সরি 6 সেকেন্ড এখানে এখানে আমরা এখানে ধরে নিচ্ছি 113 হলো এই পয়েন্ট। ঠিক আছে, এরপরে 8 সেকেন্ডেও কি হয়েছে 113ই আছে। তাহলে যে এইখানেই আছে 113তে আমরা ধরে নিচ্ছি এটা হলো 113। ওকে, তাহলে আমরা দেখো যে গ্রাফটা এরকম প্রায় এরকম হচ্ছে। এরপরে 10-এ গিয়ে আবার বাড়তে শুরু করছে। তাহলে 8-এর পরে 10, এখন এখানে আবার বাড়া শুরু করছে। তো কিছু দূর বাড়বে, হ্যাঁ, বেড়ে এখানে আসলো। ওকে, 145 হলো। এরপরে পরবর্তী সেকেন্ডে 184 হয়ে গেছে। তো 184 আমরা এখানে ধরে নিচ্ছি। হ্যাঁ, 184, এই যেটা 184, আর এটা ছিল হলো 145। তাহলে এই যে আমরা পয়েন্টগুলো পাইলাম। এরপরে কি হয়েছে, আবারও 184 আছে 14 সেকেন্ডে। তাহলে এখানেই 184তেই থাকে গেল। ঠিক আছে, তাহলে এই বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে দেখো আমরা মোটামুটি এখানে একটা সরলরেখা পাচ্ছি। একটা সরলরেখা, আচ্ছা সরলরেখা এভাবে না এঁকে আমরা এখান থেকে লাইন টুলটাকে ইউজ করতে পারি। এই যে একটা সরলরেখা পাইলাম। ওকে, আবার এখানে গিয়ে কি হলো, একটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন পাচ্ছি।
একটা স্ট্রেট লাইন অথবা সরলরেখা পাইলাম। এরপরে কি হলো, আরেকটা সরলরেখা কিন্তু আমরা এখানে পাইলাম, আরেকটা এই যে এখানে যায় 184-তে থাকে গেছে। আমরা জাস্ট বিন্দুগুলো যোগ করতেছি, তাহলে কি আমরা সুন্দর একটা গ্রাফ পাইলাম। এবং এরপরে কি, যতই সময় যাবে আমি তাপ প্রয়োগ করতে থাকলে তাপমাত্রাটা বাড়তেই থাকবে। সুতরাং একই হারে যেহেতু বাড়তে থাকবে, আমরা এখানে আরও কিছু পয়েন্ট পাবো। সো আমরা এখানে এরকম করে একটা রেখা দিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা, আমরা এখন গ্রাফটা ভালো করে যদি অবজার্ভ করি তাহলে আরেকটু বুঝাই বলি। আমরা এখানকার এই ছকের ডাটাগুলোকে জাস্ট গ্রাফে স্থাপন করছি। 0 বিন্দুতে 30, 2 বিন্দুতে হচ্ছে 60, 3 বিন্দুতে 90, হ্যাঁ 3 বিন্দুতে 90, এভাবে করে 6 নম্বর বিন্দুতে 180, 113, এরপরে 113ই ছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই যে এই জায়গাটাতে কি হয়নি, তাপমাত্রাটা বাড়েনি, তাপমাত্রাটা এইখানে বাড়েনি। সুতরাং এই জায়গাটুকুই অথবা এইখানে আমার যেই তাপমাত্রাটা থাকবে সেটা কি গলনাঙ্ক নির্দেশ করবে। তাহলে এটা হলো সেই গলনাঙ্কের পয়েন্টটা আমাদেরকে বলে দিবে। তো আমরা যেহেতু এইদিকে কি নির্দেশ করছি, তাপমাত্রাটাকে নির্দেশ করছি, এখানে আমাদের তাপমাত্রা লেখা আছে, তাহলে এই পয়েন্টটা হলো গলনাঙ্কের তাপমাত্রাটা। এরপরে যখন পদার্থটা গলে গেল, এই অবস্থানটা নির্দেশ করতেছে যে পদার্থটা সম্পূর্ণরূপে গলে গেছে। আমরা এটাকে যদি ও পয়েন্ট চিন্তা করি, এটাকে এ পয়েন্ট চিন্তা করি, এটাকে মনে করো হলো আমরা বি চিন্তা করতেছি, এটাকে সি চিন্তা করতেছি, এটাকে হলো আমরা ডি চিন্তা করতেছি। তাহলে এ তে পদার্থটা গলতে শুরু করছিল আর বি তে এসে সম্পূর্ণরূপে গলে গেছে। হ্যাঁ, এরপরে এই বি থেকে সি তাহলে তরল অবস্থাটাকে নির্দেশ করতেছে। এরপরে সি তে এসে কি হয়েছে, আবারও বস্তুটা ফুটতে শুরু করছে, সেই জন্য কি এটা হচ্ছে এক্স অক্ষের সাথে সমান্তরাল হয়ে গেছে, কারণ এখানে তাপমাত্রাটা বাড়েনি। সুতরাং সি পয়েন্টটা হলো আমাদের স্ফুটনাঙ্ক। আর এই সি থেকে ডি পর্যন্ত পদার্থটা কি হচ্ছিল, ফুটতেছিল, এইটুকু সময় পদার্থটা ফুটতেছিল, এবং ডি পয়েন্টে এসে সম্পূর্ণরূপে গ্যাসে পরিণত হয়ে গেছে। এরপর পদার্থটা গ্যাসীয় অবস্থাতেই আছে আর তাপমাত্রা শুধু তার বাড়তেই আছে। এই হলো ঘটনা। তাহলে মেইন কথা হলো এ পয়েন্টটা গলনাঙ্ক গলতে শুরু করছে সেটা নির্দেশ করতেছে, বি পয়েন্টে এসে গলে গেছে, সম্পূর্ণ পদার্থটা গলে গেছে, সি পয়েন্টে স্ফুটন শুরু হয়েছে, ডি পয়েন্টে এসে সম্পূর্ণ বস্তুটা বাষ্পে পরিণত হয়ে গেছে। তাহলে এই যে ও এ অংশটা হলো কঠিন, এ বি অংশটা হলো কঠিন আর তরলের একটা মিশ্রণ, আর বি পয়েন্টে সম্পূর্ণরূপে তরল হয়ে গেল, বিসি অংশটা সম্পূর্ণ তরলটাকেই নির্দেশ করতেছে, সি থেকে ডি এটা হলো কি একটা তরল আর গ্যাসের মিশ্রণ, ডি পয়েন্টে এসে সকল তরলই গ্যাসে পরিণত হয়ে গেছে। তাহলে মেইন কথা হলো যে এই জায়গায় আর এই যে এ বি অংশে এবং হলো কি এই যে সিডি অংশে, এই এ বি এবং সিডি এই অংশ দুটোতে তাপ শোষণ ঘটলো। যখন আমরা এটাকে তাপ দিচ্ছি, তাপের শোষণ ঘটলো, তাহলে এ বি এবং সিডি অংশটাই পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য দায়ী। ওকে, এই পর্যন্ত থাকলো আজকের ভিডিও।